শীতের সকালে কুয়াশা ভেদ করে বলাকার ডানায় ভর করে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় জন্মভূমির মাটি ছুঁয়ে দেখা, প্রিয়জনের আলিঙ্গনে হারিয়ে যাওয়া আর লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শুরু হয় এক রাজনীতিকের নতুন অধ্যায়। তারেক রহমান ফিরে এসেছেন দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে। আদালতের দেওয়া সাজা মওকুফ থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছেন ইউনূস মহাজনের সরকার। সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী। তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়েই দেশে ফেরালেন ইউনূস। রহমানের বাসার সামনে নেতাকর্মীরা গণসম্বর্ধনায় নেতাকে ভালোভাবে দেখতে পায়নি, তাই বাসার সামনে এসেছি। গুলশান এভিনিউয়ের 196 নম্বর তারেক রহমান যেখানে বসবাস করছেন। হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট উদীচিতে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনা চোখে আঙুল দিয়ে কিছু সত্যের পথ দেখিয়ে দিল, যে পথের আলোয় উদ্ভাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন হঠাৎ করে তারেক রহমান এতটা প্রাসঙ্গিক হয়ে উঠলেন তার অবতারণা করার আগে বিএনপির পাকা ধানে কেউ হয়তো মই দেওয়ার জন্য প্রবল বেগে এগিয়ে আসছে, এবং পাকা ধানে মই দেওয়ার ফলে বিএনপির এই মুহূর্তে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো বিএনপির জন্য হিতে বিপরীত হতে পারে। কীভাবে হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যদি শোনার মতো ধৈর্য থাকে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম জানাই নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখলেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ধন্যবাদ সবাইকে। বিএনপির পাকা ধানে কেউ হয়তো মই দেওয়ার জন্য প্রবল বেগে এগিয়ে আসছে, এবং পাকা ধানে মই দেওয়ার ফলে বিএনপির এই মুহূর্তে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলো বিএনপির জন্য হিতে বিপরীত হতে পারে। কীভাবে হিতে বিপরীত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যদি শোনার মতো ধৈর্য থাকে, আগ্রহ থাকে, তাহলে হয়তো আমার এই বক্তব্য থেকে তারা একটা ধারণা পেতে পারেন। আর যদি তারা মনে করেন যে একজন ইউটিউবার কি বললেন, তার দলে একটা স্বনির্বাচন করেছে, সেই নমিনেশন নিয়ে তার কথা আমাদের শুনতে হবে, কারণ এরকম নমিনেশন দিলে কত কাক, কত ময়ূর পেখম তুলে নাচতে থাকে। তো সেখানে একজন গোলাম মোল্লা রনি, সে আবার আওয়ামী লীগ থেকে আসছে, কি মানে তাচ্ছিল্য করতে তো আসলে কোনো বক্তব্যর কোনো শেষ নেই। আপনি যদি কাউকে তাচ্ছিল্য করতে চান, যে সকল মানুষ নাফরমান, অবাধ্য, যে সকল মানুষ ধর্ম কোনো বিশ্বাস করে না, তারা তো আল্লাহ রাসূলকে নিয়ে নানা রকম কটূক্তি করে থাকে। কিন্তু আপনি যদি শিক্ষা নিতে চান, তাহলে প্রকৃতির সব কিছু আপনার শিক্ষক। পিঁপড়া আপনার শিক্ষক, মৌমাছি আপনার শিক্ষক, গাছের পাতা, প্রস্ফুটিত পাতা যে আজকে ফুটলো সে আপনার শিক্ষক, যে পাতাটি বড় হলো শিক্ষক, এবং জীবন শান হয়ে এসে গাছ থেকে যে পাতাটি ঝরে পড়ল সেও আপনার শিক্ষক। কাজেই বিশ্বজুড়ে মানে যে শিক্ষার ব্যবস্থা, সেখানে সবাই আপনার শিক্ষক এবং আপনি সবার ছাত্র। এই যে বোধ, এই বোধ যাদের মধ্যে আছে, বিশেষ করে বড় মানুষ যারা আছে, তারা যাকে বলা হয় জীবনে অনেক বড় কিছু করেন। বড় মানুষরা সবার কথা শুনেন। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছেন, তারা সবসময় কাজের চেয়ে যাকে বলা হয় এ ধরনের কথাবার্তা বলা, বা মানে নিজের চাইতে অন্যের ঘরে তেল দেওয়া, মানে অন্যের বিষয় নিয়ে কথাবার্তা বলা, এগুলো একটা অভ্যাস। আর এই অভ্যাসের কারণেই গল্প হয়, কবিতা হয়, এই অভ্যাসের কারণেই শিল্প হয়, সাহিত্য। দর্শক, একটা শিরোনাম দেখে একটা খবর বিশ্লেষণ করতে চাই। তারেক রহমানের বাসার সামনে নেতাকর্মীরা গণসম্বর্ধনায় নেতাকে ভালোভাবে দেখতে পায়নি, তাই বাসার সামনে এসেছি। গুলশান এভিনিউয়ের 196 নম্বর
তারেক রহমান যেখানে বসবাস করছেন সেই বাসায় সামনে ভিড়, সকাল থেকে ভিড়, এবং এটা ধারণা করি যে চলতে থাকবে। 17 বছর নেতাকে দেখেনি, ফলে এই আবেগ উচ্ছ্বাস সত্য। কিন্তু খেয়াল করেন তো, এই আবেগ উচ্ছ্বাসের কারণে কি নিরাপত্তার যে বিষয়টি সেটা কি ডুবতে বসেছে, বা সেটা কি হারিয়ে গেল কিনা, এবং এর ফলে বড় কোনো বিপদ হবে কিনা? দর্শক, একটু বিষয়টা বিশ্লেষণ করি। খেয়াল করেন, তারেক রহমান যে পট পরিবর্তনের পরও দেশে আসেনি, কি কারণ? মায়ের এমন দুঃসংবাদে তিনি আসেননি, এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু তিনি যে কথাটি বলেছেন আকার ইঙ্গিত দিয়ে, যে তার আসার বিষয়টি শুধু তার নিজের উপর নির্ভর করে না, তার দল, সরকার, অনেক কিছুর উপর নির্ভর করে। অর্থাৎ নিরাপত্তার ইস্যুটাই কিন্তু প্রধান ছিল। কারণ তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বেশ কিছু গোষ্ঠী আছে যারা নানা কারণে অতীতে ক্ষুব্ধ ছিল। দর্শক, আমার মনে হয় এইটা আমাকে দিয়ে এক্সপ্লেন করেন না, কারণ কাদের হাতে অত্যাচারিত, নির্যাতিত হয়ে প্রায় পঙ্গু অবস্থায় তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন, নিশ্চয়ই সেটা জানা আছে। তাহলে সেই শক্তি বিদ্যমান, তার সাথে যুক্ত হয়েছে চরমপন্থী, উগ্রপন্থীরা। তারা মনে করে তারেক রহমান দেশে ফিরলে তাদের আর কোনো খানা নেই, মোট কথা। তো সুতরাং সেটাও একটা শক্তি। আবার দেশের বাইরে একটা শক্তি, যারা নানা কারণে মনে করে যে সেই 10 ট্রাক অস্ত্র, সেই অস্ত্রের ঘটনা যারা খায় তারা পরবর্তীকালে দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতায় আসেন। তারেক রহমান ফিরে এসেছেন দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে। আদালতের দেওয়া সাজা মওকুফ থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছেন ইউনূস মহাজনের সরকার। সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী। তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন ইউনূস। আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পান, সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে। তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তরটাই বাকি। শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরো অনেক কিছুই যে যুক্ত হলো, সেটা নিয়েই আরেকটু আলোচনা করতে চাই আজকে। চলুন আলোচনা শুরু করা যাক। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এর চেয়ে বড় কোনো সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই। যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, প্রতিপক্ষকে নির্মূল, দুর্নীতি, নেপোটিজম, ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি ভেসে উঠত, আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসাবে আলোচনায়। বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলছি। আমি তারেক রহমানের কথাই বলছি। তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দৈনিকগুলো দুর্নীতির বরপুত্র, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিস্তর লিখেছে, বিস্তর সমালোচনা করেছে। কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকা। ফাহাদের মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট উদীচিতে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনা চোখে আঙুল দিয়ে কিছু সত্যের পথ দেখিয়ে দিল, যে পথের আলোয় উদ্ভাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন হঠাৎ করে তারেক রহমান এতটা প্রাসঙ্গিক হয়ে উঠলেন, তার অবতারণা করার আগে একটু পেছনে ফিরে দেখা যাক। তখন 1/11-এর সময়, 2007-08-এর সেই সময়ে প্রথম আলো এবং ডেইলি স্টার খুললে খুব পরিচিত কিছু শব্দ প্রায় দেখা যেত। এই যেমন বিদ্যুৎ খাতে মহা দুর্নীতি, খাম্বা কেলেঙ্কারি, হাওয়া ভবন কাণ্ড ইত্যাদি ইত্যাদি। এবং এই সব সংবাদের সাথে জুড়ে থাকতো একটি নাম,
তিনি তারেক রহমান। তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের একের পর এক দুর্নীতির খবর প্রকাশ করছিল প্রথম আলো, ডেইলি স্টার। রীতিমতো দুর্নীতির বরপুত্র হিসেবে তাকে সামনে আনা হয় গণমাধ্যমগুলোতে। সেই কাতারে প্রথম সারিতেই ছিল প্রথম আলো, ডেইলি স্টারের নাম। যদিও কেউ কেউ তখনই এই প্রচেষ্টার বিরুদ্ধে অভিযোগ তোলেন, একে অভিহিত করেন মিডিয়া ট্রায়াল হিসেবে। গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই বাছাই ছাড়াই নির্বিচারে ছাপা হওয়ার ঘটনা ঘটে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মত। সেটি পরবর্তীতে অনেকটাই সত্য বলে প্রমাণিত হয় যখন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বীকার করে বলেন, সেই সময়ে তথ্যের সত্যতা নিশ্চিত না হয়েই অনেক খবর তারা ছেপে দিয়েছিলেন। তিনি সরাসরি এটিকে ভুল হিসেবে স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন ভুল হলে পাঠক যেন তাকে ধরিয়ে দেন এমন মন্তব্যও করেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বেশ কিছু মামলা হয় এবং বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক